কিন্তু এখান থেকে I2 ও বের করতে পারবো। ঠিক আছে, আর তারপরে ফাইনালি বলছে R1 আর R3 বের করতে। এখন R1 আর R3 এর ভ্যালু তো আমার জানা নাই, কিন্তু আমি কিন্তু এইটা জানি যে এখানে সবগুলো রেজিস্ট্যান্স হচ্ছে সিরিজে আছে। তাহলে আমরা কি জানি, সিরিজ যখন থাকে তখন কারেন্ট সেম থাকে, আমরা লাস্ট ক্লাস এটা বলছিলাম। সো আসলে আমার এই I2টাই কিন্তু এই R3 এর মধ্য দিয়েও যাবে, R1 এর মধ্য দিয়েও যাবে। সো আমি যদি এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা I2 সেটা যেহেতু আমি বের করে ফেলছি, এবং দুইজনের মধ্য দিয়ে কি ভোল্টেজ আছে সেটাও যেহেতু আমি জানি, সেম ফর্মুলা দিয়ে এবার আমি R1 আর R3 বের করতে পারবো। ঠিক আছে, এটা ওদের সলিউশনটা যদি আমি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, একটু দেখি। ফার্স্টে বলছে ডিটারমাইন V2 ইউজিং কারশফস ভোল্টেজ ল। সো আমি লিখলাম, ওরা হচ্ছে এটার নেগেটিভটা লিখছে, তার মানে ওরা আসলে এই ডিরেকশনে যাচ্ছে। সো ফার্স্টে লিখছে -E, তারপরে লিখছে প্লাস V1 প্লাস V2 প্লাস V3, বাকি তিনটাই প্লাসে হবে, এভাবে করে 0 আসছে। তারপর ওরা ভ্যালুগুলো বসাই দিছে, ভ্যালু বসাই ওদের V2 আসছে 21 ভোল্ট। এর পরবর্তীতে বি নাম্বারের জন্য দেখেন I2 ইকুয়াল টু V2 বাই R2 ইউজ করছে। সো এই I2 হচ্ছে V2 বাই R2, আমি V2 বের করে ফেলছি 21, আমি R2 জানি 7, সো আমি এখান থেকে সলভ করে I2 এর ভ্যালু পাবো 3 অ্যাম্পিয়ার। এরপরে কি বললাম, এটা একটা সিরিজ সার্কিট, তাইলে R1 R3 দুইজনের মধ্যে দিয়েও কারেন্ট আসলে I2 পরিমাণ কারেন্টই যাবে। তাইলে আমার R1 হবে কি V1 ডিভাইডেড বাই, ওরা লিখছে I1 বাট ভ্যালু কিন্তু ওই I2 এরটাই হবে। সো আমি এখানে আসলে I2ই লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে R1 এর ক্ষেত্রে হবে V1 বাই I2। V1 কত দেওয়া আছে দেখেন 18 ভোল্ট, আর I2 আমাদের বের হয়েছে হচ্ছে 3, সো বসাই দিলে R এর ভ্যালু বেরোবে 6। সেম ভাবে R3 তে দেখেন ভোল্টেজ দেওয়া আছে 15, কারেন্ট সেই I2 পরিমাণই যাবে, যে I2টা হচ্ছে 3, সো 15/3 করে আসবে 5 ওহম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাতে কি কার কোনো সমস্যা আছে? নো ম্যাম 3 নাম্বারটা একটু প্রবলেম হচ্ছে। 3 নাম্বারটাতে R1 আর R3, আচ্ছা দেখেন R1 আর R3 এর জন্য আমার কিন্তু দুইটারই ভোল্টেজটা জানা আছে। দেখেন সার্কিটটা যদি খেয়াল করি, আমার দুইটারই কিন্তু এই যে ভোল্টেজটা জানা। তাহলে আমি আর বের করার জন্য আমার আর কি লাগবে, কারেন্টটা লাগবে না শুধু। এখন কারেন্ট দেখেন, এটা তো একটা সিরিজ সার্কিট না, এটা যদি নোড এ হয় এটা হবে নোড বি, এটা হবে নোড সি, এটা হবে নোড ডি। সো এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটার পরে একটা আছে, মানে সিরিজে আছে। সিরিজে থাকলে কারেন্ট সবসময় সেম থাকে। তাইলে এই সার্কিটের বা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি I2 যায়, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও I2 যাবে, আবার এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও I2ই যাবে। তাহলে আমি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় I2, ভোল্টেজ যদি 15 হয়, এন্ড আমি যদি I2টা অলরেডি বের করে ফেলি, তাহলে আমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে এবার কারেন্ট বের করতে, সরি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারবো না, V2 আর I2 বা V আর I দিয়ে। বুঝতে পারছো, ওইটাই করছি। আমার দুইটারই V দেওয়া আছে, আবার আমি দুইটারই I জানি 3, তাহলে এটাকে 3 দিয়ে ডিভাইড করলে এটা পাবো কি 6, আর এটাকে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করলে এটা পাবো 5। তাহলে R1 এর ভ্যালু হবে 6 আর R3 এর ভ্যালু হবে 5। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এভাবে করে বিভিন্ন যত এরকম পাবেন এগুলো সলভ করবেন। এরপরে হচ্ছে আপনার আগের দিন যেটা আমরা বলছিলাম ভোল্টেজ ডিভাইডার ল, ওইটা একটু আরেকবার বলি। ওইটা কি ছিল, ওটা হচ্ছে সিম্পলি আপনি যখন যে কোনো একটা সিঙ্গেল, এই যে V1 V2 আলাদাভাবে বের করতে চান, V1 এর জন্য আপনাকে লিখতে হবে যে রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে V1, তাকে নিচে হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা প্লাস তার সাথে অন্য আরেকটা যে রেজিস্ট্যান্স সিরিজে আছে সেটা, আর দুইটার সাথে ইনটু করতে হবে আপনার যে টোটাল ভোল্টেজটা আছে সেটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ভোল্টেজ ডিভাইডার ল, যে যেই রেজিস্ট্যান্সটার ভিতর দিয়ে ভোল্টেজ বের করব সে উপরে, নিচে হচ্ছে যারা সিরিজ রেজিস্ট্যান্স আছে তাদের, আর ইনটু হবে তাদের সাথে যে টোটাল ভোল্টেজটা ছিল সেইটা। তাহলেই আমি আলাদাভাবে V1 আর V2 বের করে ফেলতে পারবো। এগুলো আমরা আগের দিন দেখছিলাম, এগুলোর কিছু ম্যাথও দেখছিলাম। সো আজকে আপাতত আমাদের এই জিনিসটা আর রিপিট না করি, কারণ আপনারা অলরেডি এটা ম্যাথটা তো দেখে ফেলছেন।
সো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এই কেভিএল দিয়ে আমাদের আসলে কি কাজে লাগবে অলরেডি একজন জিজ্ঞাসা করছেন, তাকে বলছি, আবারও বলি, এই কেভিএল দিয়ে আমরা আসলে যেই কাজটা করতেছি লুপের মধ্যে, যদি এরকম একটা সার্কিট থাকে, মনে করেন এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটুক শেষ হয়ে গেলে তো সার্কিট খুবই সোজা। বাট সার্কিট শেষ না হয়ে দেখবেন কি যে এরকম কিছু একটা হয়তো আছে, পরবর্তীতে আবার এখানে আরেকটা আছে, এরকম যদি বড় সড়ো কোনো সার্কিট থাকে, তখন আপনাকে যদি ঠাস করে এই ব্রাঞ্চের কারেন্ট বা এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ যাচ্ছে এগুলো বের করতে বলে, তাহলে আসলে জিনিসটা সলভ করা অনেক কঠিন হয়ে যায়। যদি আপনার করতে চান পুরাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে, পুরাটার কারেন্ট বের করে, ভাগ করে করে কোথায় কতটুকু ভোল্টেজ যাচ্ছে এটা বের করাটা অনেক টাফ। এই জন্য তখন আমরা কি করি, এইটাকে একটা লুপ চিন্তা করি, এইটাকে একটা লুপ চিন্তা করি, এইটাকে একটা লুপ চিন্তা করি, এভাবে তিনটা আলাদা আলাদা লুপ চিন্তা করে তারপরে হচ্ছে সেই লুপের মধ্য দিয়ে কিরকম কারেন্ট যায়, কিরকম যায়, এগুলো ক্যালকুলেট করে আরো ইজিলি ম্যাথটা করা যায়। সো তখন দেখেন মাল্টিপল লুপ আসবে, তো তখন হচ্ছে আপনার কিছু এক্সট্রা এইদিকে ওইদিকে ব্যাপার স্যাপার থাকবে। হ্যাঁ, তো যখন এরকম করব তখন আমার এই যে এক্সট্রা কিছু মানে কিছু লুপ থাকবে, যেমন এই ব্রাঞ্চটা খেয়াল করেন, এই যে এই ব্রাঞ্চটার মধ্যে দেখেন, এই ব্রাঞ্চটার মধ্যে এদিক দিয়েও একটা কারেন্ট যাচ্ছে, আবার এদিক দিয়েও একটা কারেন্ট যাচ্ছে, তাহলে সেই দুইটা কারেন্টের ইফেক্টিভ ক্যালকুলেট করতে হবে। সো একটু ডিফিকাল্ট হয়, মানে ধরেন কেভিএল এর মতো সোজা একটা সিম্পল একটা লুপ হয় না, মাল্টিপল লুপ থাকলে তখন এই যে কোথা দিয়ে কোনটা মাল্টিপল কারেন্ট যাচ্ছে এটা একটু বোঝা লাগে। এভাবে করে আর কি মেশ ক্যালকুলেশন করে করে বিভিন্ন সার্কিটের প্যারামিটার বের করে, যেমন ধরেন এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ বলতে পারে, এই দিকের কারেন্ট বলতে পারে, যেদিকে যেটা বলুক সেটা আমরা আসলে বের করতে পারবো। ঠিক আছে? সো আমরা হচ্ছে বেসিক্যালি নলেজটা নেওয়ার জন্য আগে সিম্পল ভাবে বললাম, যাতে পরবর্তীতে আমরা এইটা অ্যাটলিস্ট বুঝি যে এই লুপের ইকুয়েশনটা কোথা থেকে আসলো। ঠিক আছে? আচ্ছা, যদি এটা বুঝি তাহলে আমরা একটু কারশফস কারেন্ট লতে যাই। মানে এতক্ষণ তো আমরা সিরিজ সার্কিট নিয়ে দেখলাম, এখন আমরা তাহলে একটা প্যারালাল সার্কিট নিয়ে দেখি। ঠিক আছে? কারো এই সিরিজের ব্যাপারটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে হইলে বলতে পারেন, আবার রিপিট করব। আচ্ছা, আশা করতেছি নাই। আমরা তাহলে আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে কারশফস কারেন্ট ল সেটাতে যাই। কারশফস কারেন্ট ল যদি আমি চিন্তা করি, কারশফস ভোল্টেজ লতে আমরা চিন্তা করতাম একটা লুপ আছে কিনা, আর কারেন্ট ল এর ক্ষেত্রে আমি চিন্তা করব একটা জাংশন আছে কিনা। জাংশন মানে যে এরকম একটা মিড পয়েন্ট টাইপের, 2-3-4টা ব্রাঞ্চ একসাথে এসে মিট করতেছে, এইরকম একটা অবস্থায় যদি এদিকে আপনার কারেন্ট হয় I1, এদিকে কারেন্ট হয় I2, এখানে আবার ঢুকতেছে ধরেন I3, আর এখানে আবার বের হচ্ছে ধরেন I4, এরকম যদি একটা সিচুয়েশন হয় যে 4টা ব্রাঞ্চ একসাথে এসে জয়েন হয়েছে এবং এক একটা ব্রাঞ্চে কারেন্ট এক এক রকম, কেউ কেউ কারেন্ট ঢুকতেছে, কোনো কোনো কারেন্ট বেরোচ্ছে, তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে এরকম, লটা, the algebraic sum of the currents entering and leaving a junction of a network is 0. তার মানে যতগুলো কারেন্ট ঢুকতেছে আর যতগুলো কারেন্ট বেরোচ্ছে এদের সবার যদি আমি সাম আপ করি তাহলে আমি পাবো হচ্ছে 0। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু ঢুকতেছে বেরোচ্ছে দুইটা জিনিসকে সাম করতেছি, আমি যদি ঢোকার কারেন্টগুলোকে প্লাস দিই, বের হওয়ার কারেন্টগুলোকে আমার মাইনাস দিতে হবে, আর যদি আমি বের হওয়ার কারেন্টগুলোকে প্লাস দিই তাহলে ঢোকার কারেন্টগুলোকে মাইনাস দিতে হবে। অর্থাৎ আমার দুইটা ডিরেকশন যে দুই রকম এটা আমার মনে রাখতে হবে। যেমন ধরেন আমি এখানে ঢোকার কারেন্টগুলোকে প্লাস দিই, তাহলে ঢুকতেছে কোন কোন কারেন্ট, I1 আর I3, তাহলে আমি লিখবো I1 প্লাস I3, আর বের হচ্ছে কোন কোন কারেন্ট, I4 আর I2, মাইনাস দিয়ে লিখবো I4, মাইনাস দিয়ে লিখবো I2, এই পুরো জিনিসটাকে আমি হচ্ছে ইকুয়াল টু দিয়ে 0 লিখবো। এটাই হচ্ছে আমার কারশফস কারেন্ট ল বা কেসিএল। ঠিক আছে? তার মানে একটা জাংশনে যদি কারেন্ট আসা যাওয়া করে বা এরকম যাই থাকুক, আপনি যে কোনো একটা ডিরেকশনকে প্লাস আর একটা ডিরেকশনকে মাইনাস ধরবেন, তারপর সবগুলা লিখবেন, তারপর ইকুয়াল টু দিয়ে 0 লিখবেন। বা এই যে সোজাভাবে এভাবেও লেখা যায় যে কারেন্টের ইনপুটের সামেশনগুলা ইকুয়াল টু কারেন্টের আউটপুটের সামেশনগুলা, বা যেগুলো ইনকামিং কারেন্ট ঢুকতেছে সেগুলোর সামেশন ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট যেগুলো বেরোচ্ছে। কারণ কি, আপনি যদি এই দুইটাকে ইকুয়ালের ওই পাশে নিয়ে যান এরাও পজিটিভ হয়ে যাবে না, মাইনাস গুলা প্লাস হয়ে যাবে। সো আমার ম্যাথ মানে ইকুয়েশনটা তখন দেখতে দাঁড়াবে এরকম, I1 প্লাস I3 ইকুয়াল টু হবে হচ্ছে I4 প্লাস I2। ঠিক আছে? সো দেখেন এগুলো হচ্ছে সব ঢোকার কারেন্ট, এগুলো হচ্ছে সব বের হওয়ার কারেন্ট। তাহলে আমরা কি এই ফর্মুলাটার সাথেও আসলে
পরিচিত হইতে পারলাম যে ইনকামিং কারেন্ট গুলাকে এক সাইডে আর আউটগোয়িং কারেন্ট গুলাকে এক সাইডে রেখে সবগুলোকে এরকম সাম করলে মাঝখানে ইকুয়াল দিয়ে দিলেই আমার কারশফস কারেন্ট ল বা কেসিএল এস্টাবলিশ হয়ে যায়। বুঝতে পারছি এতটুকু? জি ম্যাম। আচ্ছা, তাহলে কেসিএল যদি আমি বুঝি তাহলে আমি চলেন একটা দুইটা জিনিস দেখি। যেমন এই যে এখানে দেখেন, ডিটারমাইন কারেন্টস I3 and I4 ইউজিং কারশফস কারেন্ট ল। দেখেন এখানে I2 ভিতরে ঢুকতেছে 3 অ্যাম্পিয়ার, I1 ভিতরে ঢুকতেছে 2 অ্যাম্পিয়ার এন্ড I3 এখানে বেরোচ্ছে। এখন আপনি আমাকে বলেন তো এ আর বি দুইটা আসলে কি দুইটা জাংশন না? আলাদা আলাদা ভাবে এ একটা জাংশন, বি একটা জাংশন। হ্যাঁ ম্যাম। তাহলে আমি আলাদা আলাদা ভাবে দুইটা নিয়ে চিন্তা করি, আমার তো একই সাথে দুইটা জাংশন নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি ফার্স্টে এই পাশের জাংশনটা নিয়ে চিন্তা করি। এখানে আমার কারেন্ট ঢুকতেছে হচ্ছে I1 আর I2, তাহলে আমি লিখবো এই পাশে I1 প্লাস I2, আর I3 টা বের হচ্ছে না, তাহলে আমি এই পাশে লিখবো I3। ঠিক আছে, এখন আমি I1 এর ভ্যালু জানি 2 অ্যাম্পিয়ার, I2 এর ভ্যালু জানি 3 অ্যাম্পিয়ার, তাহলে এই পাশে যোগ করলে হবে 5 অ্যাম্পিয়ার। I3 এর ভ্যালু জানি না, তাহলে I3 এর ভ্যালুটাই তো আসলে 5 অ্যাম্পিয়ার হবে, তাই না? ইয়েস ম্যাম। সিমিলারলি আমি যদি বি জাংশনটাকে নিয়ে চিন্তা করি, এখানে দেখেন I3 ঢুকতেছে, I5 ঢুকতেছে আর I4 বের হচ্ছে, তাহলে আমার ইকুয়েশনটা হবে কি I3 প্লাস I5 ইকুয়াল টু হবে হচ্ছে I4। তাহলে আমার I3 এর ভ্যালু আমি অলরেডি বের করছি 5, I5 দেওয়া আছে 1, তাহলে এই পাশে হবে 6 আর I4 তো I4ই, তাহলে I4 এর ভ্যালু হবে অ্যাকচুয়ালি 6। বোঝা গেছে? সো এভাবে করেই ওরাও দেখবেন একই সিস্টেমে দুইটা জাংশন আলাদা আলাদা করে নিয়ে I3 আর I4 বের করছে। ঠিক আছে, তাহলে দেখেন এবার একইভাবে আমরা যদি আগের এক্সাম্পলটা বুঝে থাকি, এই এক্সাম্পলে বের করতে বলছে I1, I3, I4, I5 চারটা জিনিস বের করতে বলছে, এবং এখানে আসলে অনেকগুলা জাংশন আছে। যদি খেয়াল করি দেখেন এ হচ্ছে আমার একটা জাংশন, বি আমার একটা জাংশন, সি আমার একটা জাংশন, ডি আমার একটা জাংশন। তাহলে এখানে আমার আসলে চারটা করে জাংশন আছে, তাহলে আমি 4 বার ইকুয়েশন লিখবো এবং যেগুলো জানি না দেখবেন সবই বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা করি। প্রথম ইকুয়েশনটাতে দেখেন I হচ্ছে ঢুকতেছে 5, I1 বের হচ্ছে, I2 ও বের হচ্ছে, তাহলে আমার ফার্স্ট ইকুয়েশনটা হবে I ইকুয়াল টু I1 প্লাস I2। এটা বুঝতে পারছি, এটা হচ্ছে জাংশন এ এর জন্য। তাহলে আমার I এর ভ্যালু আছে হচ্ছে 5, I1 এর ভ্যালু আমি জানি না, লিখবো বের করব, আর I2 এর ভ্যালু জানি হচ্ছে 4, তাহলে I1 এর ভ্যালু কত হবে? 1 ম্যাম। হ্যাঁ, তাহলে I1 এর ভ্যালু 1, তাহলে এই যে আমি অলরেডি I1 টা বের করে ফেলছি। সিমিলারলি তাহলে এবার আমরা বি জাংশনে যাই। দেখেন বি জাংশনে কিন্তু মাত্র দুইটা কারেন্টই আছে, একটা ঢুকতেছে সে হচ্ছে I1 আর বের হচ্ছে I3, তাহলে আসলে I1 আর I3 আসলে সেম হবে। তাহলে I1 আমি অলরেডি বের করছি কি 1, তাহলে I3 ও হচ্ছে আমার 1 হবে। ঠিক আছে, ডি জাংশনে যদি খেয়াল করি, আচ্ছা ডি জাংশনের আগে আমরা একটু সি জাংশনটা খেয়াল করি, কারণ ডি জাংশনের জন্য দেখেন I4 এর ভ্যালুও জানা নাই, I5 এর ভ্যালুও জানা নাই, কিন্তু আমি যদি সি জাংশন সলভ করি আমি কিন্তু আগেই I4 পেয়ে যাব, এই জন্য আগে সিটা করে ডিতে যাই। ঠিক আছে, সো সিটাতে যদি লিখি দেখেন I2 ঢুকতেছে আর I4 বের হচ্ছে, তাইলে এখানে হবে 4 আর এর পাশে হবে I4। বুঝতে পারছি, কারণ I2 এর ভ্যালু 4, তাহলে এখান থেকে আমি I4 এর ভ্যালু পেয়ে গেলাম 4। এবার আমি যদি ডি জাংশন দেখি, আমার I3 এর ভ্যালু আছে 1, I4 এর ভ্যালু আছে 4, এবং এই দুইটাই ঢুকতেছে আর I5 বের হচ্ছে, তাইলে আমার হবে 4 প্লাস 1 সমান সমান I5। ঠিক আছে, তার মানে আসলে I5 এর ভ্যালু আসবে 5। এন্ড আপনারা যদি নোটিস করেন তাহলে দেখবেন যে আমার যতটুকু কারেন্ট ঢুকছিল আলটিমেটলি ততটুকু কারেন্টই কিন্তু বের হইছে, কারণ এদিকে আসলে অন্য কোনো জায়গায় কিন্তু কোনো কারেন্ট আর বের হয় নাই, এখানেই নিজেদের মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে রিডিস্ট্রিবিউটেড হয়েছে যে আলটিমেটলি আমার যতটুকু ঢুকছিল ততটুকুই বের হচ্ছে, অর্থাৎ কোনো মাঝখানে কোথাও কোনো কারেন্ট হারায় যায় না, এবং হারায় যাওয়ার আসলে কথাও না। এরকম কোনো জায়গায় কোনো যাওয়ার জায়গা না থাকলে কারেন্ট যতটুকু ঢুকছিল আলটিমেটলি ততটুকু কারেন্টই তো আমার ফেরত পাইতে হবে, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছি। তাহলে এইভাবে করে আমাদের যেরকম জাংশনই থাকুক, যত বড় জাংশনই থাকুক, আমি কিন্তু চাইলেই সলভ করে ফেলতে পারবো।
যেমন এখানেও দেখেন আপনাকে বলছে I3 আর I5 বের করতে। এখানে এই যে I1 এখানে ঢুকতেছে, এটা একটা জাংশন, এই জাংশনে বেরোচ্ছে I3 আর এদিকে আবার ঢুকতেছে I2। তো এইভাবে করে আপনারা এ জাংশনের I3 বের করবেন। তারপর বি জাংশনে দেখেন I3 ঢুকতেছে, I4 বেরোচ্ছে, I5 বেরোচ্ছে। তাহলে I3 তো বের করেই ফেলবো, I4 ও জানি, I5 বেরোবে। এরকম করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে আবার একটা মাল্টিপল কোয়েশ্চেন ওয়ালা একটা সলভ করি, তাইলে মোটামুটি আমাদের আরেকটু ভালো হবে বোঝা। আচ্ছা, প্রথমে বলছে দেখেন ডিটারমাইন দ্য সোর্স কারেন্ট IS। ঠিক আছে, IS হচ্ছে এইটা। তো দেখেন IS এখানে গিয়ে এই যে জাংশন পয়েন্ট দেখেন, এই পুরাটাকে একটা লাইন দিয়ে নাম দিছে হচ্ছে A। অর্থাৎ এই পুরাটাকে কিন্তু আমি আসলে চাইলে সিম্পল একটা জাংশন চিন্তা করি। মনে করেন এদিক দিয়ে IS ঢুকতেছে, এরপরে এখান দিয়ে যে 8 MA বেরোচ্ছে, 10 MA বেরোচ্ছে, 2 MA, এই তিনটা লাইনকে কিন্তু আমি চাইলে এভাবেও চিন্তা করতে পারি, 1 2 3। একই পয়েন্ট থেকে আমি তিনটাই পয়েন্ট বের করতে পারি, কারণ এই তিনটা তো আসলে সেম পয়েন্টই। কারণ এই মাঝখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? আমি কি বলছিলাম, মাঝখানে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে আমার আসলে এই পয়েন্ট যা, এই পয়েন্টও তা, এই পয়েন্টও তা। তো এই তিনটা পয়েন্টকে পিঞ্চ করে বলতে গেলে একসাথে আমি এইখানের একটা সিঙ্গেল পয়েন্ট চিন্তা করতেছি। ঠিক আছে, এই যে এই সিঙ্গেল পয়েন্টটা চিন্তা করতেছি এই পুরা লাইনটার বদলে। এতটুকু বুঝতে কি কারো সমস্যা হয়েছে? ঠিক আছে, তাহলে দেখেন এই জাংশনটাতে আমার IS ঢুকতেছে আর বাকি সবগুলা কারেন্ট বের হচ্ছে। তাইলে IS সমান সমান প্রত্যেকটা কারেন্ট যেগুলো বেরোচ্ছে, তাইলে 8 যোগ 10 যোগ 2, তাহলে 8 আর 2 10, তাহলে এটা 20 হওয়ার কথা না? ইয়েস ম্যাম, যতটুকু ঢুকতেছে ততটুকুই বের হইতেছে। হ্যাঁ, কারণ কি আসলে এটা হচ্ছে টোটাল সার্কিটের কারেন্ট। এই প্রত্যেকটা মানে টোটাল সার্কিটের কারেন্ট থেকে ভাগ হয়ে হয়ে প্রত্যেকটা যাচ্ছে। এইগুলোর সামেশন তো আর এর চেয়ে বেশি হইতে পারে না, কারণ এই পুরো সার্কিটের কারেন্টটাই তো ভাগ হয়ে যাবে, তাই না? এক্সট্রা তো আর কোথাও থেকে আসতে পারবে না, বা হারায় তো যাইতে পারবে না, এই জন্য আর কি। তাহলে এইভাবে করে আমি সোর্স কারেন্টটা বের করছি। এবার আমাকে বলছে ফাইন্ড দ্য সোর্স ভোল্টেজ E। তাহলে দেখেন এবার আমার ইও জানা নাই, কিন্তু আমি IS-টা জানি। তাহলে আমি যদি ভোল্টেজ আমার জানা লাগে, কারেন্ট যদি আমার জানা থাকে, আমার তাহলে জানা আরো একটা এক্সট্রা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। যদি আমি রেজিস্ট্যান্স জানি আর কারেন্ট জানি, তাহলেই তো আমি ভোল্টেজ বের করতে পারি। কিন্তু এখন পুরো সার্কিটটা আসলে তো ওভারঅল একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স না, কিন্তু আমরা এটা কি বুঝতেছি যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স যে প্যারালালে আছে? জি ম্যাম। পুরোটা যদি প্যারালাল থাকে আমি কিন্তু এখান থেকে প্যারালাল করে সলভ করে ফেলতে পারতাম। বাট একটা জিনিস খেয়াল করেন যে সলভ করার জন্য কিন্তু R2 আর R3 এর ভ্যালু আমার দেওয়া নেই, তাই না? ইয়েস ম্যাম। তাহলে আমার আসলে কিন্তু এই যে আমি সলভ করে ঠাস করে বের করব, এটা করতে গিয়ে আমি আটকায় যাব। তাহলে আমার এবার আরেকটু ডিফারেন্টলি চিন্তা করা লাগবে। সেটা হচ্ছে যখনই প্যারালাল রেজিস্ট্যান্স হয় তখন আসলে কিন্তু ভোল্টেজ সেম থাকে, তাই না? তার মানে এই রেজিস্ট্যান্স R1 এর ভিতর দিয়ে যে ভোল্টেজ, R2 এর ভিতর দিয়ে যে ভোল্টেজ, R3 এর ভিতর দিয়ে যে ভোল্টেজ, এই তিনটা ভোল্টেজই কিন্তু আমার আসলে সেম হবে। এখন দেখেন R1 এর কারেন্ট আমি জানি, R1 রেজিস্ট্যান্স আমি জানি, তাহলে R1 এর ভোল্টেজ কি হবে? এই কারেন্টের ভ্যালুটা ইনটু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে না? দেখেন তো, শুধুমাত্র এই R1 এর যে ভোল্টেজ V1 সেটার কথা চিন্তা করতেছি। কারণ কি এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে 8, এদিক দিয়ে রেজিস্ট্যান্স যাচ্ছে 2। আমি তো জানি V = IR, তো আমি I আর R কে গুণ করে দিলেই কিন্তু আসলে এই R এর ভিতর দিয়ে কতটুকু ভোল্টেজ V1 সেটা বের করতে পারবো। এই জন্য আমি 8 × 2 লিখছি। এখন একটা আছে মিলিতে, একটা আছে কিলোতে। মিলি মানে হচ্ছে 10⁻³ কিলো মানে হচ্ছে 10⁻³ সো গুণ করলে আসলে এগুলো কাটাকাটি চলে যায়। সো আপনারা কোথাও যদি মিলি আর কিলো একসাথে গুণ করেন, ওটা আসলে পরে আর ম্যাটার করবে না, ওটা চলে যাবে দুইটাই। সো আলটিমেটলি এটা হবে কত? 16 ভোল্ট। ঠিক আছে, তার মানে কি দেখেন R1 এর ভিতর দিয়ে যদি 16 ভোল্ট যায়, আমি কি বলছি প্যারালাল হলে V সেম, তাহলে R2 এর মধ্য দিয়েও 16 ভোল্ট যাওয়ার কথা, R3 এর মধ্য দিয়েও 16 ভোল্ট যাওয়ার কথা। ইয়েস ম্যাম, তখন আমরা R2 আর R3 বের করব। এক্স্যাক্টলি, তখন আমি কারেন্ট জানি, সো আমি R2 R3 বের করতে পারবো। ঠিক আছে, সো এই যে আমার পরের কোশ্চেনে যে বলছে ডিটারমাইন R3, আমি কিন্তু এটা এখান থেকে বের করতে পারবো। আর আরেকটা মজার জিনিস দেখেন, এই প্রত্যেকটা পয়েন্ট যদি A হয়, এই পয়েন্টটাও আমার A হবে না?
কারণ এখানেও তো কোনো রেজিস্ট্যান্স নাই, এই লাইনেও তো কোনো রেজিস্ট্যান্স নাই, পুরো বারটাই তো ম্যাম এই। পুরো বারটাই যদি এ হয় তাহলে এই R1 এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ যাচ্ছে আমার মেইন ভোল্টেজও সেম না আসলে? ইয়েস ম্যাম। তাহলে আমি যে 16 বের করছি ওই 16টাই কিন্তু আসলে আমার একটা টোটাল ভোল্টেজ, কারণ এখানে কিন্তু কোনো যদি এখানে কোনো রেজিস্ট্যান্স থেকে যাইতো, এই ব্রাঞ্চে যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো তখন ওই রেজিস্ট্যান্সে কিছু ভোল্টেজ ড্রপ হইতো, বাট যেহেতু এই রেজিস্ট্যান্সটা নাই এখানে তো ভোল্টেজ হারায় যাওয়ারও কিছু নাই, সো আলটিমেটলি আমি এখানে যে ভোল্টেজটা পাইছি ওই ভোল্টেজটাই আসলে আমার টোটাল ভোল্টেজটা। ঠিক আছে, তাহলে আমার যে সোর্স ভোল্টেজ বলছে আমি এই যে 16 বের করছি এই 16টাই হচ্ছে আমার সোর্স ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা। আর এই যে আমি একটু আগে বললাম যে আমি এই প্রত্যেকটা ব্রাঞ্চে যদি 16 যায় আর আমি কারেন্ট জানি তাহলে আমি R3ও বের করতে পারবো, R2ও বের করতে পারবো, তারপরে আমাকে RT বের করতে বলছে। RT মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে তিনটা প্যারালাল আছে, আমি প্যারালাল রেজিস্ট্যান্সের সলিউশন যেভাবে আসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তিনটা ভ্যালুকে ইনভার্স করে যোগ করে পুরো জিনিসটাকে লাস্টে আরেকবার উল্টাই দিতে হবে, মানে আরেকবার ইনভার্স করতে হবে। ঠিক আছে, সেই কাজটা যদি আমি করি তাহলে আমি RT পেয়ে যাব। বুঝে গেছে? ইয়েস ম্যাম। এই টাইপের সার্কিট মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে, একদম অলওয়েজই যে কঠিন আসবে তা না। ধরেন কুইজ বা এরকম একটু ছোটখাটো পরীক্ষার ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট বা এরকম জিনিসে কিন্তু এরকম একটা সার্কিট দিয়ে যেগুলো আপনারা মোটামুটি একটু একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে থাকলে আসলে সবকিছু সলভ করে ফেলতে পারবেন, এরকম সার্কিট আসতে পারে। এই জন্য এই যে এই টাইপের এক্সাম্পল আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন এর পরেও একটা দুইটা এরকম আছে, এগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই যে এখানে কিছু আছে, এগুলো প্র্যাকটিস করলে আপনার হচ্ছে মানে জাস্ট এই একটা সিঙ্গেল সূত্র V = IR দিয়ে চিন্তা করলেই দেখবেন আলটিমেটলি সবই বের করতে পারতেছি। সাথে এক্সট্রা করে আমি হচ্ছে KCL আর KVL গুলো মাথায় রাখবো, আর ওই যে ভোল্টেজ ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল, এগুলো মাথায় রাখলে মোটামুটি এগুলা সলভ করতে পারবো। আচ্ছা, আর কারেন্ট ডিভাইডার লটা হচ্ছে কি ছিল আরেকবার একটু মনে করাই দিই, যে এরকম দুইটা যদি প্যারালাল রেজিস্ট্যান্স থাকে, একটা হচ্ছে আমার R1 একটা হচ্ছে R2, R1 এর ভিতর দিয়ে যাচ্ছে ধরেন I1, R2 এর ভিতর দিয়ে যাচ্ছে ধরেন I2, আর টোটাল কারেন্টটা ছিল মনে করেন I, টোটাল কারেন্ট। তাইলে আমার I1 হবে, এবার আমাকে উল্টাটা নিতে হবে, যে যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট আমি চিন্তা করব সেইটা বাদ দিয়ে বাকিটা, তাহলে আমার R2 কে নিতে হবে এখানে, আর নিচে লিখতে হবে দুইটার যোগফল, ভোল্টেজ ডিভাইডারের সময় যা করছিলাম তাই। জাস্ট মনে রাখতে হবে রেজিস্ট্যান্স নেওয়ার সময় উল্টাটা নিব, তারপরে ইনটু দিয়ে আমি টোটাল কারেন্টটা লিখব, এটাই হচ্ছে আমার I1। ঠিক আছে, এখন কোয়েশ্চেন একটাই, যদি তিনটা রেজিস্ট্যান্স থাকে তাহলে আমি কি করব? তখন মানে আমি যে ভোল্টেজ যদি সিরিজের ক্ষেত্রে করতাম আমি তো যেই রেজিস্ট্যান্স তাকেই নিতাম, বাট এখন তো আর যেই রেজিস্ট্যান্স আমি তাকে নিতে পারবো না, অন্য একটা রেজিস্ট্যান্সকে নিতে হবে। এখন এখানে তো অন্য দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এই উপরে কাকে রাখবো? এটার জন্য যেটা করতে হবে আপনাদের আগে, সেটা একটু কঠিন, সেটা হচ্ছে এই ব্রাঞ্চটাকে আগে সলভ করে এখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বানাইতে হবে। অর্থাৎ এটার প্যারালাল পার্টটাকে আপনার আগে সলভ করে একটা সিঙ্গেল বানায় তারপর করতে হবে। বুঝতে পারছি? একবারে কারেন্ট ডিভাইডার ইউজ করতে পারবেন না, বা পারলেও সেটা আরেকটু মানে সিম্পলিফাই করে নিতে হয়, বাট সোজা হচ্ছে আপনি এই দুইটাকে সলভ করে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বানায় তারপরে এটা ইউজ করবেন। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো মোটামুটি এগুলাই ছিল আমাদের। আমরা হচ্ছে একটু এখন মোটামুটি এই যে এই দুইটা চ্যাপ্টার যে আছে, এই দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে সিরিজ ডিসি সার্কিট আর একটা হচ্ছে প্যারালাল ডিসি সার্কিট, এই দুইটার মধ্যে লাস্টের দিকের কিছু টপিক বাদে মোরলেস পুরাটাই আছে। তারপর আমি টপিক লিস্টিং করে আপনাদের কিছু গ্রুপে জানাই দিব, যাতে আপনারা ওই টপিক এক্স্যাক্টলি ওই টপিকটাই প্র্যাকটিস করতে পারেন। আর এরপরে আমাদের যেই চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট, তারপরে হচ্ছে মেথড অফ অ্যানালিসিস। মেথড অফ অ্যানালিসিস পুরোটাই মোটামুটি আমার এই যে মেশ, তারপর নোড, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো, তারপর নেটওয়ার্ক থিওরেমটাতে গিয়ে আমরা হয়তো থেভেনিন আর নর্টন শিখবো। এরপরে মোটামুটি আমার পাওয়ারের কিছু জিনিস পড়লে ডিসি সার্কিট শেষ হয়ে যাবে। ডিসি সার্কিট শেষ হয়ে গেলে আমাদের দেখবেন ডিসি সার্কিটের নলেজগুলো কিছু জিনিস পরে এসি সার্কিটেও কাজে লাগবে। ঠিক আছে, তো এসি সার্কিটের সাথে কিছু হয়তো এক্সট্রা জিনিস থাকবে। সো মোটামুটি আমার টার্গেট হচ্ছে ডিসি সার্কিট সলভ করার পরে আমরা একটা কুইজ আর একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে ওটার উপরে নিতে চাচ্ছি। কারণ কি, তাহলে দেখা যাবে ডিসি টপিকটা ইজিয়ার, তো আপনাদের হচ্ছে কুইজটা দিতেও বেশি একটা কষ্ট হবে না, সাথে আবার একটা অ্যাসাইনমেন্ট থাকলে আপনারা যদি একটা বা দুইটা কুইজ
মানে ধরেন কম দিলেন একটা কুইজ, তখন আমরা ওই অ্যাসাইনমেন্টের মার্কসটা কাউন্ট করতে পারবো। ঠিক আছে? আমি যেহেতু আপনাদের হচ্ছে একবার এটা নিয়ে সাফার করা লাগছে, আমি চাচ্ছি আপনারা একবারই এবার পার হয়ে যান। এজন্য আমি আপনাদেরকে 100% কোঅপারেট করব। অ্যাটেন্ডেন্স নিয়েও এই জন্য আমি ঝামেলা করতেছি না। যদিও হচ্ছে আজকে ক্লাসে মানে এখন পার্টিসিপেন্ট অলমোস্ট জাস্ট 20-21 জনের মতো। আপনারা একটা 50 পিপল সেকশন হওয়ার পরে 20-21 জন যদি একটা অনলাইন ক্লাসে আপনারা তো জাস্ট প্রেজেন্ট থাকবেন, সেটাও যদি না করতে পারি আসলে কতদিন এই জেনারেসিটিটা বজায় রাখা যায় আমি জানি না। ট্রাই করবেন নেক্সট দিন থেকে ক্লাস জয়েন করতে, ঠিক আছে, ক্লাস অ্যাটেন্ড করতে, কারণ কথাবার্তা একটু শুনলেও আপনাদের দেখা যাবে যে পরবর্তীতে এটা একটু কাজে লাগবে। কারণ এটা অলরেডি মানে কঠিন জিনিস, তার মধ্যে আপনারা এটা একবার সাফার করছেন, তো এবার একটু এফোর্ট ভালো দিলেই আপনাদের আর কোনো ধরনের আটকাবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আর আমি তো আছি আপনাদেরকে হেল্প করার জন্য, সো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে এখন দেখেন এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো এটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট। এখানে হচ্ছে কি সিরিজ সার্কিট এন্ড প্যারালাল সার্কিট পুরোটার একটা মিক্সচার থাকবে। সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে সলভ করব, বা একটা কারেন্ট একটা ভোল্টেজ যদি আমাকে বের করতে বলে সেই কাজগুলো আমি কিভাবে করব। সো দেখেন এখানে একটা খুবই ইজি জিনিস দেখাইছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাও আমি আপনাদেরকে আগের দিন দেখাইছিলাম যে ফার্স্টে যেদিক থেকে হচ্ছে আমার সোর্সটা থাকবে বলছিলাম অপোজিট দিক থেকে শুরু করতে। তো অপোজিট দিক থেকে কোনটা কোনটা সিরিজে আছে সেটা বুঝে সিরিজের সলিউশন, তারপরে কোনটা কোনটা প্যারালালে আছে সেটা বুঝে প্যারালালের সলিউশন করে আলটিমেটলি ফাইনালি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিয়ে পুরো রেজিস্ট্যান্স গুলাকে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, সো এরকম কিছু হচ্ছে এক্সাম্পল আমরা আগের দিন মোটামুটি দেখছিলাম। এখন এইগুলা হচ্ছে দিয়ে আমরা মোটামুটি আমরা কেসিএল কেভিএল যেগুলো শিখছি ওগুলো অ্যাপ্লাই করতে পারি। যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে সলভ করতে পারি তাহলে তো খুবই ভালো, যদি না পারি তাহলে আমরা ওই যে কিছু জায়গায় গিয়ে কেসিএল কেভিএল ইউজ করব। তো আমরা এইখানের কিছু ম্যাথ প্র্যাকটিস করি। আচ্ছা, এটাও আসলে কেসিএল কেভিএল লাগবে না। আচ্ছা, এই যে এখানে দেখেন এই এক্সাম্পলটাতে কি বলছে, ফাইন্ড দ্য ভোল্টেজেস V1 V3 VAB ফর দ্য নেটওয়ার্ক এন্ড ফাইনালি বলছে ক্যালকুলেট দ্য সোর্স কারেন্ট IS। তাহলে কি কি বের করতে বলছে একটু চিন্তা করি। আমাকে হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজ, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝখানের ভোল্টেজ। ঠিক আছে, তার মানে এই পয়েন্টটাতে এসে যেই ভোল্টেজ আর এই পয়েন্টটাতে এসে যেই ভোল্টেজ সেটা বের করে সেটাকে মাইনাস করতে হবে। সোজা কথায় VAB ইকুয়াল টু VA মাইনাস VB, এই কাজটা করতে হবে। তার মানে আমাকে আসলে কয়েকটা ভোল্টেজ বের করতে হবে এন্ড আমাকে হচ্ছে পরে সোর্স কারেন্ট IS বের করতে হবে। এখন আমি দেখেন এই জায়গায় কিন্তু আমি চাইলে লুপটা কাজে লাগাইতে পারি। এখানে আমার একটা লুপ ক্রিয়েট হয়েছে, সো আমি সেই লুপের কনসেপ্টটা এখানে কাজে লাগাইতে পারি। দেখেন এইখানে আমার কি আছে, E1 আছে একটা আর হচ্ছে E2 আছে, এবং দুইটাই দেখেন উল্টা রকমে আছে, মানে হচ্ছে উল্টা বলতে নেগেটিভটা উপরে পজিটিভটা নিচে। ঠিক আছে, সো এই E1 আর E2 মিলে যতটুকু ভোল্টেজ হয় এইটুকু ভোল্টেজই তো এই পুরো লুপটার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে লুপটার মধ্য দিয়ে টোটাল ভোল্টেজ কতটুকু সেটা চিন্তা করা, তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা ধরে ভোল্টেজ যোগ টোগ করে টোরে আমি হচ্ছে করতে পারবো। আর হচ্ছে তারপরে যেটা করতে হবে, আমি যদি এই লাইনটার মধ্যে টোটাল ভোল্টেজ জানি, এই লাইনটার মধ্যে টোটাল ভোল্টেজ জানি, তাহলে আমি যেটা করব ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে আমি হচ্ছে V3 আর V1 ইউজ করতে পারবো। তো চলেন দেখি ওদের অ্যাপ্রোচটা কিরকম। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন E1 আর E2 দুইটাকে মিলে ওরা হচ্ছে একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স লিখছে। এটা কিভাবে লিখে এটা আপনাদেরকে একটু বলি, যে এরকম যদি দুইটা ভোল্টেজ সোর্স পাশাপাশি থাকে যাদের পজিটিভ আর নেগেটিভ এরকম আছে, ধরেন একটা নেগেটিভের সাথে আরেকটার পজিটিভ, এরকম অবস্থায় যদি থাকে এদেরকে বলে হচ্ছে ভোল্টেজ সোর্সেস ইন সিরিজ। তাহলে আপনার টোটাল ভোল্টেজ সোর্স বা ভোল্টেজের ভ্যালু হবে এই দুইটা জাস্ট যোগ করে দিলেই হবে। ঠিক আছে, অর্থাৎ যদি সেম ডিরেকশনে থাকে, অর্থাৎ এটাও পজিটিভ থেকে নেগেটিভে, এর পাশাপাশি এটাও পজিটিভ থেকে নেগেটিভে, সেম ডিরেকশনে থাকলে যোগ হয়। আর বিয়োগ হয় কখন, যখন একটা এরকম আছে আর একটা এটার উল্টা রকম ডিরেকশনে আছে, তখন আমার হবে E1 মাইনাস E2। ঠিক আছে, এখন আপনি যদি এইখানকার আমার সার্কিটের E1 আর E2 খেয়াল করেন তাহলে দেখেন E1টা যেই ডিরেকশনে E2টাও কিন্তু সেম ডিরেকশনে। ঠিক আছে, কিন্তু মানে দেখে মনে হচ্ছে না সেম ডিরেকশনে, দেখেন তো, দেখে মনে হচ্ছে এটারও প্লাসটা এরকম আছে এরকম আছে, বাট আপনি যদি এইটার
এভাবে করে মানে এরকম সিঙ্গেল একটা লাইনে চিন্তা করেন তাহলে দেখেন এই লাইনে আপনি পজিটিভ থেকে শুরু করে ওখানে গিয়ে আপনার নেগেটিভ পাওয়ার কথা কিন্তু আপনি পাইছেন পজিটিভ। তার মানে আপনি এই লাইনটাকে যদি টান দিয়ে একটু সোজা করে লিখেন তাহলে আপনি দেখবেন এরকম সিচুয়েশন আছে। দেখেন এটা বুঝতে পারছেন? মানে আসলে আমার কি কনসেপ্ট ছিল আমি পজিটিভ এর পরে নেগেটিভ, নেগেটিভের পরে গিয়ে আবার পাবো পজিটিভ, এই সিচুয়েশনে আমি হচ্ছে যোগ করতে পারবো। বাট এইখানে আসলে কি আছে, পজিটিভের পরে ঘুরে গিয়ে আসলে পজিটিভটাই আছে, তার মানে এই অবস্থায় আছে। তো এই অবস্থায় আমি আসলে যোগ করব না, বিয়োগ করব। এই জন্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে তারপরে এখানে 12টা লিখছে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তারপরে বাকি সার্কিট তো সেম, এই যে যেই জিনিসটা আছে সেই জিনিসটাকে ওরা রেখে দিছে। এই যে এই লাইনটাকে না, এই লাইনটাকে জাস্ট ভেঙে মানে এটার সাথে ডিরেক্ট জয়েন করছে, আবার এটার সাথে ডিরেক্ট জয়েন করছে, এই জন্যই আর কি দেখতে এরকম লাগতেছে। বাট আসলে তো একই পয়েন্ট, মানে এই সিঙ্গেল পয়েন্ট যেই কথা আপনি আলাদা করে ভেঙে এরকম বড় করে লিখলেও একই কথা। তো এই জন্য দেখেন R1 আর R2 এই লাইন বরাবর আছে, আর R3 আর R4 এই লাইন বরাবর আছে। ঠিক আছে, আমি যদি এভাবে নাও বুঝি কোনো সমস্যা নেই, আমি সার্কিট যেরকম ছিল আমি আসলে সেরকম রেখেই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট একটু আর কি দেখতে আমরা যেটা দেখে পরিচিত ওটার সাথে ম্যাচ করার জন্যই এভাবে করছে। ঠিক আছে, বাট আলটিমেটলি মোর অর লেস একই জিনিস। আপনি যদি পয়েন্ট ধরে ধরে চিন্তা করেন দেখবেন সেম। ঠিক আছে, সো দেখেন আমার একটা ভোল্টেজ সোর্স পাইলাম 12 ভোল্ট। তাহলে আপনি যদি খেয়াল করেন এখানে এই যে R1 R2 যে ব্রাঞ্চ, R3 R4 যে ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ আসলে কি এইটার সাথে এই ব্রাঞ্চটা প্যারালালে আছে না? ব্রাঞ্চের কথা বলছি, রেজিস্ট্যান্স না। এই পুরো ব্রাঞ্চটা আর এই পুরো ব্রাঞ্চটা কিন্তু প্যারালাল। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ আসলে সেম না, কারণ কি প্যারালাল। ইয়েস ম্যাম, ভোল্টেজ সেম বাট কারেন্ট ডিফারেন্ট। কারেন্ট ডিফারেন্ট। এন্ড দেখেন এই ভোল্টেজটা আসলে আমার টোটাল ভোল্টেজের সমান হবে না, কারণ কি এই ব্রাঞ্চটাও তো ওগুলার প্যারালালই আছে। তাহলে তিনটা প্যারালাল ব্রাঞ্চ মানে প্রত্যেকটা জায়গায় আসলে আমার ভোল্টেজটা সেম হবে। তাহলে আমার ই এর সাথে এই ভি গুলা আসলে সেম হবে। তার মানে আমার এই পুরা লাইনটার মধ্য দিয়েও আমার এই 12 ভোল্টই যাচ্ছে, আবার এই পুরা লাইনটার মধ্য দিয়েও আমার এই 12 ভোল্টই যাচ্ছে। ঠিক আছে, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা, থাকলে বলতে পারেন, যদি না থাকে তাহলে আমরা আগাই। আচ্ছা, সো আমি যদি এতটুকু বুঝি যে প্রত্যেক ব্রাঞ্চে 12 ভোল্ট করে ভোল্টেজ যাচ্ছে, তাহলে এখন একটু খেয়াল করেন R1 আর R2 এরা দুইজন আসলে সিরিজে আছে না? হ্যাঁ সিরিজে, হ্যাঁ বলেন। ওরা সিরিজে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওরা সিরিজে আছে। তার মানে কি, তার মানে এখানে আমি ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে আসলে আমি V1 টা বের করতে পারবো না, কারণ আমি জানি টোটাল ভোল্টেজ এখান দিয়ে যাচ্ছে 12। তাহলে আমার V1 এর জন্য আমি যদি ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করি তাহলে উপরে বসবে R1, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি আমার কত দেওয়া আছে 5, তাহলে উপরে বসবে 5, আর নিচে বসবে R1 আর R2 এর যোগফল মানে 5 প্লাস 3, আর ইনটু হবে এই লাইনের মধ্য দিয়ে টোটাল ভোল্টেজ যেটা হচ্ছে 12। তাহলে আমি যে V1 এর ফর্মুলাটা লিখছি এটা কি সবাই বুঝতে পারছি যে আমি আসলে ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করছি, কারণ R1 আর R2 আসলে সিরিজে আছে এন্ড এই লাইনটার মধ্য দিয়ে টোটাল ভোল্টেজ যাচ্ছে 12 ভোল্ট। সবই যদি আমি জানি আমি V1 তো ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েই বের করতে পারবো। ঠিক আছে? জি ম্যাম। তাহলে V1 যদি বুঝি V3 এক্স্যাক্টলি সেম প্রসেসে বের করতে পারবো না? ইয়েস ম্যাম। কারণ কি R3 আর R4 ও সিরিজে, তাই দেখেন ওরাও তাই করছে। V3 এর জন্য উপরে বসাইছে 6, নিচে বসাইছে 6 প্লাস 2, আর ইনটু করছে হচ্ছে টোটাল ভোল্ট 12। তাহলে এইভাবে করে আমার যে কোয়েশ্চেন ছিল যে V1 V3 দুইটা বের করার, আমি কিন্তু V1 আর V3 বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তার মানে আমার একটা পার্ট সলভ হয়ে গেল। এরপরে আমাকে কি বলছে VA আর VB বের করতে। ঠিক আছে, তাহলে দেখেন VA হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, VB হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ, বা সোজা কথায় R2 এর মধ্য দিয়ে যতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটাই কিন্তু আমার হবে VA, আর R4 এর মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটাই হবে আমার VB। কারণ কি প্রত্যেকটা নিচেই তো আসলে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মানে আছে 0 ভোল্ট। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স মানেই আসলে এই পয়েন্টের ভোল্টেজটাই না, কারণ কি নিচে 0, ডিফারেন্স মানে 0 বাদ দিলে তো সেম জিনিসই থাকে। তার মানে আসলে আমার VA আর VB হবে R2 আর R4 এর মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটা।
এখন আপনি দেখেন আমার V1 বের হইছে 7.5 আর এই পুরো লাইনটা দিয়ে ভোল্টেজ ছিল 12, তাইলে আমার আসলে VA কত বের হবে? 12 মাইনাস 7.5 না, এটাই হবে আমার VA। এটা কি বুঝতে পারছি? টোটাল ভোল্টেজ ছিল 12 আর R1 এর ভিতর দিয়ে পাস হইলো হচ্ছে 7.5, তাইলে R2 এর মধ্য দিয়ে যতটুকু বাকিটুকু পাস হবে সেটা আমি এভাবে বের করতে পারবো। তার মানে আসলে আমার বের হবে 4.5। এটা বুঝতে পারছি? ম্যাম এটা একটু আরেকবার রিপিট করবো। আচ্ছা দেখেন, আমার প্রথম কথা হচ্ছে যে আমার আসলে VA আর VB লাগবে, কারণ কি আমার এই VAB টা বের করতে হবে। সো VA টা কোথায় আছে একটু খেয়াল করেন, VA আছে এই জায়গায়, VB আছে এই জায়গায়। তার মানে আসলে VA ভোল্টেজটা যদি বের করি সেটা আসলে কি হয়, আমি উপরের রেজিস্ট্যান্সের সাথে বের করতে পারি বা নিচেরটার সাথে বের করতে পারি। এখন দেখেন নিচের তো লাইনটা আসলে 0, তাইলে আমি আসলে এই জায়গায় যে ভোল্টেজ পাবো ওই পুরো ভোল্টেজটাই তো আসলে R2 এর মধ্য দিয়ে যাবে না, নাইলে নিচে 0 হয় কিভাবে, তাই না? আবার এই জায়গায় আছে ধরেন B, পুরো ভোল্টেজটাই তো R4 এর মধ্য দিয়ে চলে যাওয়ার কথা, না হলে আলটিমেটলি রেজাল্ট তো আর 0 হবে না, তাই না? মানে পুরোটা গিয়ে আর কিছুই নাই, এজন্য 0। তাই জন্য আমার R2 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ আর R4 এর মধ্য দিয়ে যে ভোল্টেজ সেগুলাই হবে আমার একটা VA আর একটা VB। এটুক বুঝছি? জি ম্যাম। আচ্ছা এখন আমরা যদি VA আর VB বের করতে চাই, দেখেন VA হচ্ছে R2 এর মধ্য দিয়ে কতটুকু গেছে, আর আমি অলরেডি আগের কোয়েশ্চেনে V1 বের করছি যেটা কিনা R1 এর মধ্য দিয়ে গেছে। এই দুইটার যোগফলকে এই জায়গার টোটাল ভোল্টেজটার সমান হইতে হবে না, যেটা কিনা আমার ছিল 12, কারণ এই লাইন পুরোটা মিলে 12 ভোল্ট, এটুকুর মধ্য দিয়ে গেছে 7.5 ভোল্ট, তাহলে এটুকুর মধ্য দিয়ে কতটুকু যাবে? 12 মাইনাস 7.5 ভোল্ট অর্থাৎ 4.5 ভোল্ট। এটা বুঝছি এবার? বুঝতে পারছি যে কোয়েশ্চেন করছিলেন? জি ম্যাম। আচ্ছা তাহলে সিমিলারলি VB কত হবে? আমার এই ব্রাঞ্চে টোটাল ভোল্টেজ ছিল 12 আর V3 অর্থাৎ R3 এর মধ্য দিয়ে আমি পাইছিলাম 9, তাহলে আমার VB হবে কি 12 মাইনাস 9, তার মানে আসলে আমার বাকি থাকতেছে কত? 3। তাহলে এইটা হচ্ছে আমার VA, এইটা হচ্ছে আমার VB। আর আমি কি বলছিলাম, VAB মানে হচ্ছে অ্যাকচুয়ালি VA মাইনাস VB। তাহলে আমি আসলে VA তে পাইছি 4.5, VB তে পাইছি 3, সো আমার সলভ করলে পাবো 1.5। এটাই হবে আমার VAB। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ওরা আসলে করছে কি দেখেন, ওরা আপনার V1 V3 দিয়েই বের করছে, কারণ কি আসলে তো দুইটাকেই আমি 12 থেকে বিয়োগ করছিলাম, সো আসলে এই দুইটা বিয়োগ করলে যা পাবো আবার এই দুইটা বিয়োগ করলে আমি তাই পাবো, কারণ একটা সিঙ্গেল ভ্যালু থেকেই বিয়োগ করছিলাম। এই লজিক দিয়ে ওরা আসলে এমনি বসাইছে, বাট এটা আসলে অ্যাকিউরেট না, মানে ওই যে এই দুইটা ভ্যালু দিয়ে করাটা অ্যাকিউরেট না। অ্যাকিউরেট হচ্ছে আপনি আলাদাভাবে এটা বের করে, এই যে আমি যেমন 4.5 আর 3 বের করছি এটা করে করাটা হচ্ছে অ্যাকিউরেট, বাট শর্টকাটে চাইলে এভাবেও করা যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটু ধরেন একটু ডিফিকাল্ট ছিল, এবং এই ধরনের কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় বেশি আসবে, ধরেন একদম সোজাটা না এসে একটু এই টাইপের জিনিস আর কি বেশি আসবে। ঠিক আছে? আর ফাইনালি বলছে দেখেন ক্যালকুলেট দ্য সোর্স কারেন্ট IS। সো আমি যদি টোটাল ভোল্টেজ জানি, প্রত্যেকটা রেজিস্ট্যান্স জানি, তাহলে আমি তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে টোটাল কারেন্ট বের এমনিই করে ফেলতে পারবো। আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বোঝা ট্রাই করি, তাহলে দেখেন ফার্স্টে আমি কি করব, যেদিকে বলছিলাম সোর্স তার অপোজিট দিক থেকে শুরু করতে। তাহলে এই লাইনের মধ্যে এই দুইটা আছে সিরিজে, তাহলে এদের সামেশন হবে 8, আবার এই লাইনের মধ্যে এই দুইটা আছে সিরিজে, এদেরও সামেশন হবে 8, এবং এই দুইটা ব্রাঞ্চ আছে প্যারালালে, দুইটা ব্রাঞ্চের 8 করে রেজিস্ট্যান্স, তাইলে হবে কি 1/8 প্লাস 1/8, এই পুরা দুইটা জিনিসের ইনভার্স, বা সোজা কথায় যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে তার যদি আমি প্যারালাল করতে চাই সেটার আনসার আসলে অলওয়েজ 2 দিয়ে ডিভাইড হয়। যদি তিনটা ইকুয়াল থাকতো আর আমি প্যারালাল করতাম 3 দিয়ে ডিভাইড হতো। এটা যদি মাথায় নাও থাকে আপনি এই কাজটা করলে দেখবেন অটোমেটিক্যালি এই জিনিসটাই আসবে, অর্থাৎ 4 আসবে। ঠিক আছে? সো আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 4, আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 12, তাহলে আমার কারেন্ট কত হবে? 12/4 বা 3।
এটা বরং আপনার জন্য একটা ইজি কোয়েশ্চেন ছিল, এই বি নাম্বার কোয়েশ্চেনটা। মানে এ নাম্বার কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট ছিল, বাট বি নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি অলরেডি করে আসছেন, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সলভ করে টোটাল কারেন্ট বের করা। ওইটাই দেখেন ওরা করছে, ওরা হচ্ছে আলাদাভাবে করছে, ওরা আলাদাভাবে I1 I2 I3 বের করে যোগ করছে, কেসিএল ইউজ করছে। কেসিএল এখানে আপনি না করলেও হবে, আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে করতে পারলেও হবে। বাট তারপরে যখন নিজে নিজে পড়বেন তখন একটু ওদের প্রসেসগুলোও বোঝার ট্রাই করবেন, তাহলে আপনার কেসিএল এর কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এই ম্যাথটা কিন্তু একটু ভালোই ছিল, আপনারা নোট করে রাখতে পারেন। এক্সাম্পল 7, এটা আপনারা নিজেরা আরেকবার দেখবেন, এটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট চ্যাপ্টারের। ঠিক আছে, আচ্ছা আমি পরে চ্যাপ্টারের নাম আর হচ্ছে কোন কোন সেকশন আমরা পড়ছি এগুলো দিয়ে দিব। তো এরপরে আপনারা দেখবেন এরকম আরো বেশ কিছু সার্কিট আছে, যেই সার্কিটে ওরা 1টা 2টা 3টা এরকম অনেক ভ্যারিয়েবল দিয়ে সেগুলো বের করছে। এগুলো প্রত্যেকটা যত, এটা লাগবে না, এটা আপাতত আপনাদের লাগবে না। এখানে হচ্ছে ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর দিয়ে আপাতত লাগবে না। সো জাস্ট সিম্পল এরকম ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স এরকম সার্কিট থাকলে সেগুলো আপনারা সলভ করার ট্রাই করবেন। কারেন্ট সোর্স নিয়ে আমরা এখনো কিছু পড়ি নাই, সো আপাতত কারেন্ট সোর্স দেখবেন আসবেও না। যখন কারেন্ট সোর্স আসবে আমরা কারেন্ট সোর্স নিয়েও পড়াশোনা করব। এই যে এখানে দেখেন ক্যালকুলেট দ্য ইন্ডিকেটেড কারেন্টস, তাহলে এখানে কতগুলো কারেন্টের ভ্যালু দেওয়া আছে সেগুলো বের করতে হবে। তাহলে এটা ওইরকম আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে সলভ করে টোরে সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে দেন করতে হবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন। এটার কোথাও জায়গায় যদি না বুঝেন তাহলে আপনারা আমার কাছে আসবেন। আমি আপনাদেরকে হচ্ছে আমার কাউন্সেলিং আওয়ার সহ রুটিনটা আমি পাঠিয়ে দিব, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন আমি ফ্রি কখন কখন থাকবো, তখন আপনারা এসে দেখে যাইতে পারেন যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে, ট্রিপল ই ডিপার্টমেন্টে। আচ্ছা, আর আশা করি এগুলা সলভ করলে তেমন কোনো সমস্যা হবে না। আর এর পরের দিন হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে দেখবেন মেশ আর নোড আছে, আমরা হচ্ছে মেশটা একদিনে সলভ করব, নোডটা আরেকটা ক্লাসে। এই মেশ আর নোড আমরা একটু টাইম দিয়ে করব, কারণ ওগুলা দিয়েই আমাদের বেশিরভাগ কোয়েশ্চেনে, মানে এক্সামে কোয়েশ্চেন ওগুলা দিয়েই বেশিরভাগ আসে। তো আমরা ওইটা একটু টাইম নিয়ে প্র্যাকটিস করলে মোটামুটি আমাদের এই পার্টগুলো হয়ে যাবে। আশা করি আর 3টা ক্লাসের মধ্যে বা 4টা ক্লাসের মধ্যে আমরা ডিসি সলভ করে ফেলতে পারবো। এরপরে ধরেন আমরা ডিসির উপর একটা টিউটোরিয়াল ক্লাস নিলাম আর হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট নিয়ে ফেললাম। পরে যদি হচ্ছে এমন হয় যে আপনাদের মিড চলে আসতেছে, আমরা হয়তো মিডেও শুধু ডিসি বা এসির খুব অল্প কিছু পার্ট দিয়ে আমরা একটা মিড নিব, পরবর্তীতে আমরা এসি সলভ করে ফাইনাল এক্সামে পুরোটা একসাথে থাকবে। ঠিক আছে, আচ্ছা আর কেন কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের তো যেহেতু ক্লাসগুলো মানে নেওয়া পসিবল হচ্ছে না, তো কুইজটাও কি ম্যাম অনলাইনেই হবে নাকি ক্লাসে? এই কুইজেরটা হচ্ছে আমি কথা বলে ঠিক করে নিব আপনাদের সাথে, সম্ভবত অনলাইনে দিতে হবে, কারণ আসলে ওইভাবে টাইম মিলানো একটু টাফ হয়ে যেতে পারে। বাট মিনওয়াইল যদি ডিপার্টমেন্ট থেকে একটা সলিউশন চলে আসে তখন ওটা আমরা ফলো করব আর কি। ওকে ম্যাম। সানডে, হ্যাঁ সানডে তো আমাদের অনলাইনে নেওয়ার কথা, এটা তো মোটামুটি কাইন্ড অফ ফিক্স করে ফেলছিলাম আমরা। সানডে তাহলে এরকম আপনারা বলছিলেন 8:30 থেকে হইলে ভালো হয়, তাহলে আমরা 8:30টাই করব। ঠিক আছে, আর নেক্সট থার্সডেটা আমরা আবার ক্লাসের আগে দিয়ে কথা বলবো, যে কারো যদি মনে হয় যে অনলাইন করতে প্রবলেম হচ্ছে, ফিজিক্যালি করতে চাই, ওরকম যদি চেঞ্জ হয় তাহলে আমরা সেই অনুযায়ী করব, না হলে তো এভাবেই করতে হবে, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা চলে যাইতে পারেন। আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই এখান থেকে। জি বলেন। কালকে পাওয়া যাবে ভার্সিটিতে? জি না আপনার সাথে দেখা হওয়া যাবে ভার্সিটিতে কালকে? কালকে আমার সাথে সানডে দেখা করতে পারবেন, স্যাটারডে আমার অফ ডে আর কি। আচ্ছা সানডে আপনি ওই কয় নাম্বার রুমে থাকেন? 411 নম্বর।